আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শান্ত ভাইয়া, নোয়াখালী মেডিকেল কলেজের 4th ইয়ারে পড়তেছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো জিওলজির 4th চ্যাপ্টার রক্ত সংবহন। ফার্স্টে আমাকে জানতে হবে আমার এই যে শরীরের প্রত্যেক অঙ্গে যে ইলেকট্রোলাইট, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, যে খাদ্যসার এগুলো পৌঁছে দিয়ে কে? প্রত্যেকটা কোষে এই যে ভিটামিন, অ্যান্টিবডি, হরমোন, খাদ্যসারগুলো পৌঁছে দেয় আমার এই রক্তটা। রক্ত কিভাবে? রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে। রক্ত সংবহন তন্ত্র কিভাবে গড়ে উঠেছে? রক্তবাহিকা এবং হৃৎপিণ্ডের সমন্বয়। আমি রক্ত ও সংবহন চ্যাপ্টারটা পড়াতে সর্বপ্রথম চলে আসে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কি? রক্ত সংবহন তন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে দেহের প্রত্যেকটি কোষ এবং টিস্যুতে রক্ত পৌঁছে যায়। কি নিয়ে পৌঁছবে? পুষ্টি, ইলেকট্রোলাইট, ভিটামিন, খাদ্যসার, হরমোন, অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড বাহিত করে আবার নিয়ে আনবে ফুসফুসে, তারপর সেটি বাইরে নির্গত করবে নাসারন্ধ্রের মাধ্যমে। সবগুলো কাজ করে থাকে আমার এই রক্তটা। কি হবে? রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে? রক্তবাহিকা প্লাস হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা সমন্বয় যে তন্ত্রটা গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের ধারণা কে দেন? রক্ত সংবহন তন্ত্রের ধারণা দেয় উইলিয়াম হার্ভে। রক্ত সংবহন তন্ত্রের ধারণা সর্বপ্রথম কে দেয়? রক্ত সংবহন তন্ত্রের সর্বপ্রথম ধারণা দিয়ে উইলিয়াম হার্ভে। আচ্ছা, এবার আসো আমরা জানবো রক্ত কাকে বলে। রক্ত কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, যার কাজ হচ্ছে প্রত্যেকটি কোষ এবং টিস্যুতে হরমোন, ভিটামিন, ইলেকট্রোলাইট, অ্যান্টিবডি এবং অক্সিজেন পৌঁছে দেওয়া। কি হবে? এই হৃৎপিণ্ড আর রক্তবাহিকার সমন্বয়। এবার আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য শিখবো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখবো, যেগুলা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, রক্ত রক্তের পরিমাণ কতটুকু? রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। একটি সুস্থ মানুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, এবং রক্ত হচ্ছে আমার দেহের ওজনের 8%। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। তাহলে রক্ত কি? রক্ত হচ্ছে একটা ঈষৎ ক্ষারীয়, কারণ এর পিএইচ কতটুকু? 7-এর বেশি। 7-এর বেশি হলে সেটা কি হয়? ঈষৎ ক্ষারীয়। তারপর জানবো রক্তের তাপমাত্রা কতটুকু? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর আমরা জানবো রক্তের মধ্যে আছে অজৈব লবণ। কি আছে? রক্তের মধ্যে আছে অজৈব লবণ। অজৈব লবণের কারণে রক্তের যে স্বাদ, এই স্বাদটা নোনতা। ঠিক আছে, তাহলে রক্তের ফার্স্ট অফ অল আমরা এই বৈশিষ্ট্যগুলো শিখবো। কি কি? রক্ত কতটুকু থাকে, রক্ত দেহের ওজনের কত পার্সেন্ট, রক্তের পিএইচ কি, রক্তের তাপমাত্রা কি, আর রক্তের স্বাদ কি। নোনতা। কেন নোনতা? কারণ রক্তের মধ্যে কি আছে? রক্তের মধ্যে অজৈব লবণ আছে। এবার আসো রক্ত কিভাবে গঠিত হয়েছে। রক্ত কিভাবে গঠিত হয়েছে এটা বের করতে আমরা রক্তকে একটা টেস্ট টিউবে রক্তকে নিয়ে এটাকে ফার্স্ট অফ অল আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে দিব। সেন্ট্রিফিউজ যন্ত্র কি? একটা ঘূর্ণায়মানকারী যন্ত্র, যেটা তার উপাদানগুলোকে পৃথক করে। তাহলে আমি যদি এই রক্তকে একটা সেন্ট্রিফিউজ যন্ত্রে দিই, কিসে দিই? সেন্ট্রিফিউজ যন্ত্র, সেন্ট্রিফিউজ যন্ত্রে দিই, এই সেন্ট্রিফিউজ যন্ত্রটা রক্তের উপাদানগুলোকে পৃথক করবে। ধরো এই টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে কি ছিল? এই টেস্ট টিউবের মধ্যে আমার ব্লাড ছিল। তারপর আমি এটাকে কি দিলাম? সেন্ট্রিফিউজ যন্ত্রে দিলাম। তাহলে সেন্ট্রিফিউজ যন্ত্র কি করবে? এই যে রক্ত ছিল, এই রক্তের উপাদানগুলোকে পৃথক করবে। কিভাবে পৃথক করবে? সবার নিচে 44% থাকবে লোহিত রক্তকণিকা। তাহলে 44% কি থাকবে? আরবিসি থাকবে। তারপর উপরের একটা সূক্ষ্ম লেয়ার, প্রায় 1% যে লেয়ার, সেখানে আমার থাকবে ডাব্লিউবিসি আর প্লাটেলেট। তারপর উপরের এই যে তরল অংশগুলো আছে, উপরের এই তরল অংশগুলোতে থাকবে আমার 55% প্লাজমা।
প্লাজমা বা রক্তরস। ঠিক আছে, তাহলে আমি রক্তের মধ্যে কি কি পেলাম? আমি রক্তের মধ্যে হচ্ছে আরবিসি পেলাম 44%, ডাব্লিউবিসি আর প্লাটেলেট পেলাম 1%, এবং প্লাজমা বা রক্তরস পেলাম 55%। তাহলে আমি বলতে পারি রক্তের মধ্যে, ব্রডলি বলতে পারি রক্তের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস। কি কি আছে? রক্তকণিকা আছে আর রক্তরস আছে। রক্তকণিকা কত পার্সেন্ট? 45%। রক্তরস কত পার্সেন্ট? 55%। আচ্ছা, এবার আসো, তাহলে আমি বললাম এই রক্তের মধ্যে কি কি ছিল? রক্তের মধ্যে মেনলি আছে হচ্ছে আমার রক্তরস কত পার্সেন্ট? 55%। তারপর কি আছে? রক্ত কণিকা আছে। রক্ত কণিকা কত পার্সেন্ট আছে? 45% আছে রক্তরস আর হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা রক্তরস নিয়ে কিছু জিনিস শিখবো। রক্তরসের মধ্যে পানি থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 9%। এই কঠিন পদার্থের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অজৈব পদার্থ আর একটা হচ্ছে জৈব পদার্থ। আচ্ছা, অজৈব পদার্থের মধ্যে কি আছে? অজৈব লবণ আছে। অজৈব লবণ কি কি থাকতে পারে? সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, ফসফেট থাকতে পারে, এগুলো হচ্ছে ক্লোরাইড থাকতে পারে। অজৈব লবণের মধ্যে এগুলো থাকে। আর জৈব পদার্থের মধ্যে কি আছে? জৈব পদার্থের মধ্যে মেইনলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। কি থাকে? প্লাজমা প্রোটিন থাকে। নাইট্রোজেন গঠিত কিছু পদার্থ থাকে, তারপর বর্জ্য পদার্থ থাকে। তাহলে জৈব পদার্থের মধ্যে আমি মেইনলি যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে এদের মধ্যে থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে? 7.5%। ইম্পর্টেন্ট জিনিস, কত পার্সেন্ট থাকে প্লাজমা প্রোটিন। এখন প্লাজমা প্রোটিন টোটাল আছে চারটা: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। কি কি প্লাজমা প্রোটিন বলছি? অ্যালবুমিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আর একটা হচ্ছে প্রথমবিন। আচ্ছা, তাহলে প্লাজমা প্রোটিনের মধ্যে আমি শিখলাম কি কি: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কি? সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যালবুমিন। এগুলো সবগুলো কোথায় সংশ্লেষ, কোথায় তৈরি হয়? সবগুলো তৈরি হয় হচ্ছে আমার যকৃতে। কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। এখন এই যে সবগুলো যকৃতে তৈরি হয়, এদের মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে। গ্লোবিউলিন, গ্লোবিউলিন আছে টোটাল তিনটা। কয়টা? তিনটা। কি কি? আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। কি কি? আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। এর মধ্যে যে গামা গ্লোবিউলিন সেটা তৈরি হয় হচ্ছে রক্তরসে। কোথায় তৈরি হয়? রক্তরসে তৈরি হয়, রক্তরস। আর বাকি সবগুলো কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। আচ্ছা, এদের মধ্যে আবার এই যে ফাইব্রিনোজেন আর প্রথমবিন, এগুলো হচ্ছে রক্ত তঞ্জনে ভূমিকা রাখে। কিসে ভূমিকা রাখে? রক্ত তঞ্জনে ভূমিকা রাখে। রক্ত তঞ্জনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ইনফরমেশন গুলো লাগবে আমার রক্তরস থেকে। আচ্ছা, এবার আসো, রক্তরসে এই উপাদানগুলো থাকে। আমি বলছি জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে মেইনলি। এদের মধ্যে আবার থাকে হচ্ছে কিছু নাইট্রোজেন গঠিত পদার্থ থাকে। নাইট্রোজেন গঠিত পদার্থের মধ্যে আছে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। আচ্ছা, আমরা জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন সবগুলো তৈরি হয় কোথায়? যকৃতে তৈরি হয়। এদের মধ্যে গামা গ্লোবিউলিন কোথায় তৈরি হয়? রক্তরসে তৈরি হয়। এদের মধ্যে ফাইব্রিনোজেন আর প্রথমবিন কোথায়? ফাইব্রিনোজেন প্রথমবিন হচ্ছে আমার রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লাজমা প্রোটিন ছাড়াও জৈব পদার্থের মধ্যে আর কি কি আছে? নাইট্রোজেন গঠিত পদার্থ আছে। কি কি নাইট্রোজেন গঠিত পদার্থ আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন নামক নাইট্রোজেন গঠিত পদার্থ পাওয়া যায়। আচ্ছা, এবার আসো রক্তরসের কাজ। রক্তরসের কাজ কি? রক্তরসের কাজ হচ্ছে এত বেশি আসে না, বাট একটু জেনে রাখা দরকারি আর কি, যে রক্তরসের মধ্যে রক্ত কণিকা গুলো থাকে। কি থাকে? রক্তরস রক্ত কণিকা গুলোকে ধারণ করে। রক্তরসের মধ্যে রক্তরস হচ্ছে রক্তের তারল্যটা প্রদান করে। তারপর রক্তরসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডটা রক্তরসের মধ্যে বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়। কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়, এবং কিছু পরিমাণ অক্সিজেনও রক্তরসের সাথে বাহিত হয়ে কোষ বা টিস্যুতে যায়। ঠিক আছে, এবার আসো আমরা রক্ত কণিকা নিয়ে জানবো।
রক্তকণিকা। তাহলে আমরা ওই আগে সেন্ট্রিফিউজ যন্ত্রে দেখলাম রক্তকণিকা কি কি পেলাম, সবার নিচে 44% আরবিসি পেলাম, এর উপরে আমি পেলাম হচ্ছে 1% প্লাটলেট আর ডাব্লিউবিসি। তাহলে রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লাটেলেট। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, প্লাটেলেট বা অনুচক্রিকা। এগুলোর আরো একটা নাম আছে। আরবিসি কে আমি বলতে পারি হচ্ছে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি কে আমি কি বলবো? ডাব্লিউবিসি কে বলবো হচ্ছে লিউকোসাইট, আর প্লাটেলেট কে বলবো থ্রম্বোসাইট। আচ্ছা, এই আরবিসি, আরবিসি প্রোডাকশন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি বলা হয়? এরিথ্রোপয়েসিস বলা হয়, এরিথ্রোপয়েসিস বলা হয় যখন আরবিসি প্রোডাকশন হয়। আরবিসি প্রোডাকশন হওয়ার, আর সবগুলো রক্তকণিকা তৈরি হয় হচ্ছে আমার হিমাটোপয়েসিস প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? হিমাটোপয়েসিস, হিমাটোপয়েসিস প্রক্রিয়া। হিমাটোপয়েসিস প্রক্রিয়া রক্ত কণিকা তৈরি হয় কোথা থেকে তৈরি হয়? বোন মেরু থেকে, লাল অস্থি মজ্জা, লাল অস্থি মজ্জা বা বোন মেরু থেকে হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় রক্ত কণিকা উৎপন্ন হয়। এদের মধ্যে আরবিসি হয় তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি বলা হয়? এরিথ্রোপয়েসিস। আরবিসি যদি কমে যায়, আরবিসি, আরবিসি যদি আমার দেহে একটা স্বাভাবিক মানুষ, একটা আর একটা স্বাভাবিক মানুষের দেহে যদি আরবিসি কি হয়, আরবিসি যদি কমে যায় তখন তাকে বলা হয় হচ্ছে এনিমিয়া বলা হয়। কি বলা হয়? এনিমিয়া বলা হয়, এনিমিয়া বলা হয়, কি বলা হয়? এনিমিয়া। আর ডাব্লিউবিসি, যদি ডাব্লিউবিসি কমে যায়, ডাব্লিউবিসি যদি কমে যায় তখন তাকে বলা হয় লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। আর ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি যদি বেশি হয় এটাকে বলা হয় লিউকোসাইটোসিস, আর অতিরিক্ত বেশি হলে তাকে বলা হয় লিউকেমিয়া। কি বলা হয়? লিউকেমিয়া বলা হয়। আমি লিউকোসাইটোসিসের লিউকোসাইটে 3টা জিনিস শিখলাম, একটা যদি কমে যায় তখন তাকে বলা হয় লিউকোপেনিয়া, আর একটা হচ্ছে লিউকোসাইটোসিস, সাইটোসিস। লিউকোসাইটোসিস মানে হচ্ছে লিউকোসাইট বেড়ে যাওয়া, লিউকোসাইট বেড়ে যাওয়া। আর যদি অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত, অতিরিক্ত যদি বেড়ে যায় তখন তাকে বলা হয় লিউকেমিয়া, লিউকেমিয়া। এটা একটা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া। ঠিক আছে, একটা ব্লাড ক্যান্সার, সেটা হচ্ছে লিউকেমিয়া। যদি আমার ডাব্লিউবিসি তার পরিমাণ থেকে অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তখন তাকে বলা হয় লিউকেমিয়া। আচ্ছা, এই যে ডাব্লিউবিসি বা লিউকোসাইট যেটা আরবিসি, এই ডাব্লিউবিসির আবার একটা ক্লাসিফিকেশন আছে, এটা আমার দরকার। এই ডাব্লিউবিসিটা হতে পারে দানাদার, হতে পারে অদানাদার। মানে কি? এই ডাব্লিউবিসির যে সাইটোপ্লাজম আছে, আমি যদি একটা ডাব্লিউবিসি আঁকি, এই ডাব্লিউবিসির যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে হতে পারে দানা আছে, হতে পারে কিছু দানা নেই, ছোট ছোট গুটি, এগুলো দানাদার হতে পারে অথবা অদানাদার হতে পারে। দানাদার হলে এটাকে বলা হয়েছে গ্র্যানুলোসাইট, গ্র্যানিউলোসাইট। আর অদানাদার হলে যেটাকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। দানাদার কি কি আছে? 3টা আছে। একটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। আর অ্যাগ্রানিউলোসাইট কি কি আছে বা অদানাদার কি কি আছে? 2টা, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। কি কি আছে? একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। আচ্ছা, তাহলে একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এদের মধ্যে এই যে বেসোফিল আছে সেটা হচ্ছে সবচেয়ে কম থাকে, 0 থেকে 1%, প্রায় 1%-এর মধ্যে থাকে হচ্ছে। আর বেসোফিল সবচেয়ে কম থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার রক্তকণিকার মধ্যে এগুলা লাগবে। এখন আসো, এই যে আরবিসি, আরবিসি নিয়ে কিছু আমরা জিনিস শিখবো। সেটা হচ্ছে আরবিসি দেখতে কেমন, আরবিসি দেখতে কেমন। আরবিসি দেখতে হচ্ছে গোল, আরবিসি দেখতে কেমন? আরবিসি দেখতে হচ্ছে গোল, দ্বিতীয় বোতল চাকতির মতো। কি? দ্বিতীয় বোতল চাকতির মতো। এই আরবিসিতে হচ্ছে আমার কি নিউক্লিয়াস নেই,
নিউক্লিয়াস বিহীন। আরবিসি কেমন? আরবিসি হচ্ছে নিউক্লিয়াস বিহীন। তাহলে আরবিসিতে কি থাকে? আরবিসিতে হচ্ছে আমার হিমোগ্লোবিন থাকে। আরবিসিতে কি থাকে? আরবিসিতে হচ্ছে আমার হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে, কি থাকে? হিমোগ্লোবিন থাকে, গ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এইচবি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম আর গ্লোবিনের সমন্বয়ে কি গঠিত হয়েছে? হিমোগ্লোবিন তৈরি হয়েছে। হিমোগ্লোবিনের হিমের মধ্যে আমার আয়রন থাকে, কি থাকে? আয়রন থাকে। আর গ্লোবিনটা কি? গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, এক ধরনের কি? প্রোটিন। আমার যখন আরবিসি ধ্বংস হয়, আরবিসি ধ্বংসের সময় এই হিমটা হচ্ছে আমার ফেরিটিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফেরিটিনে পরিণত হয়, ফেরিটিনে পরিণত হয়। তাহলে আরবিসি ধ্বংসকালে এই হিমোগ্লোবিনের যে হিম অংশটা কিসে কনভার্ট হয়? ফেরিটিনে পরিণত হয়। আর গ্লোবিন যে প্রোটিন পার্টটা, এই গ্লোবিন পার্টটা হচ্ছে বিলিরুবিন বা বিলিভার্ডিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? বিলিভার্ডিনে পরিণত হয়, বিলিভার্ডিন। আচ্ছা, আর হিমোগ্লোবিনের জন্য রক্তের রং কি দেখায়? হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল দেখায়। এবার আমরা এই যে ডাব্লিউবিসির আরবিসির কাজ কি? আরবিসির যে আরবিসির কাজ হচ্ছে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনটা হচ্ছে আমার অক্সিজেন বহন করে, অক্সিজেন বহন করে কোষ এবং টিস্যুতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কোষ বা টিস্যুতে নিয়ে যায়। এবং কোষ এবং টিস্যুতে উৎপন্নকারী যে কার্বন ডাই অক্সাইড, ওই কার্বন ডাই অক্সাইড গুলো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমার আবার ফুসফুসের অ্যালভিওলাসে চলে আসে। তাহলে আরবিসির একটা মেইন প্রধান কাজ হচ্ছে এই যে আরবিসিতে হিমোগ্লোবিন, এটাকে বলা হয় শ্বাস সংযোগ বলা হয়। হিমোগ্লোবিনকে কি বলা হয়? শ্বাস সংযোগ বলা হয়। কেন শ্বাস সংযোগ বলা হয়? এটা অক্সিজেন বহন করে কোষ টিস্যুতে নিয়ে যায় এবং কোষ টিস্যুতে উৎপন্নকারী যে কার্বন ডাই অক্সাইড, সেগুলোকে আমার হৃৎপিণ্ড হয়ে তারপর ফুসফুসে নিয়ে যায়। তারপর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে নাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে নির্গত হয়। এটা আরবিসির একটা মেইন কাজ। আচ্ছা, এই যে ডাব্লিউবিসি এর মধ্যে যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এই সবগুলো আমি দেখতে পাই। আরবিসির মেইন কাজই হচ্ছে এটা আমার দেহের প্রতিরক্ষাকারী একককে, প্রতিরক্ষাকারী একক বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় এই ডাব্লিউবিসি কে। এই ডাব্লিউবিসি এর মধ্যে আমি যে নিউট্রোফিল দেখতেছি, এই নিউট্রোফিলটা হচ্ছে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। কত খণ্ড বিশিষ্ট? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। এই নিউট্রোফিলটা হচ্ছে আমার ফ্যাগোসাইটোসিস করতে পারে। কি করতে পারে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে কে? নিউট্রোফিল। এটা যদি একটা রক্তবাহিকা হয়, এই রক্তবাহিকা হয় এবং এখানে যদি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে এই যে নিউট্রোফিলটা ছিল, খণ্ডকার যে নিউট্রোফিলটা ছিল, এই নিউট্রোফিলটা হচ্ছে কৈশিক জালিকা ভেদ করে, কৈশিক জালিকা ভেদ করে এটা সংকুচিত হয়, সংকুচিত হয়ে কৈশিক জালিকা ভেদ করে আক্রান্ত স্থলে পৌঁছায়। তাহলে এই যে এটি সংকুচিত হলো, একটা চলন হলো, ওই চলনটাকে বলা হয় অ্যামিবয়েড চলন, এবং সংকুচিত হয়ে আক্রান্ত স্থানে পৌঁছালে এটাকে বলা হয় ডায়াপেডেসিস। কি বলা হয়? ডায়াপেডেসিস। তাহলে ডায়াপেডেসিস প্রক্রিয়ায় আক্রান্ত স্থলে কে পৌঁছায়? নিউট্রোফিল পৌঁছায়। ডায়াপেডেসিস কে করতে পারে? নিউট্রোফিল করতে পারে। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণু ভক্ষণ করে। আচ্ছা, এরপর আসো ইওসিনোফিল। ইওসিনোফিল আর বেসোফিল হচ্ছে 2 খণ্ড বিশিষ্ট। এটাও 2 খণ্ড বিশিষ্ট, এটাও 2 খণ্ড বিশিষ্ট। তাহলে আমি ইওসিনোফিল আর বেসোফিলকে কিভাবে পৃথক করব? লিশম্যান রঞ্জকে রঞ্জিত করে। কিসে? লিশম্যান রঞ্জকে রঞ্জিত করে। এই লিশম্যান রঞ্জক যদি আমি দিই, নিউট্রোফিল নিউট্রাল থাকবে, কোনো বর্ণ পরিবর্তন করবে না। বাট ইওসিনোফিল এটা লাল বর্ণ ধারণ করবে। ইওসিনোফিল হচ্ছে সাইটোপ্লাজম, এটা লিশম্যান রঞ্জকে কি বর্ণ ধারণ করবে? লাল বর্ণ ধারণ করবে। কেমনে মনে রাখবো? ইলা দ্বারা মনে রাখবো। ইলা, ইওসিনোফিল কি বর্ণ? লাল বর্ণ ধারণ করবে। আচ্ছা, বেসোফিল কি বর্ণ ধারণ করবে? নীল বর্ণ ধারণ করবে। কিভাবে মনে রাখবো? বেনি দিয়ে, বেনি, নি মানে নীল বর্ণ। বেসোফিল লিশম্যান রঞ্জকে কি বর্ণ ধারণ করবে? নীল বর্ণ ধারণ করবে। আচ্ছা, আমরা ইওসিনোফিলের দোনোটা হচ্ছে 2 খণ্ড বিশিষ্ট, এই লিশম্যান রঞ্জকে রঞ্জিত করে এদেরকে আমি পৃথক করতে পারি। আচ্ছা, তারপর আসো এই যে ইওসিনোফিলটা আছে, এই ইওসিনোফিলটা হচ্ছে আমার অ্যালার্জি প্রতিরোধ করতে পারে। কি প্রতিরোধ করতে পারে? অ্যালার্জি জনিত কারণগুলো প্রতিরোধ করতে পারে। আর আমার দেহে যদি প্যারাসাইট বা কৃমি আক্রমণ করে, এই কৃমিগুলোকে ধ্বংস করে ইওসিনোফিলটা। আর বেসোফিল কি? বেসোফিল হচ্ছে মেইন 2টা জিনিস ক্ষরণ করে। একটা হচ্ছে হিস্টামিন, একটা কি? একটা হচ্ছে হিস্টামিন, আর একটা হচ্ছে হেপারিন। হেপারিন।
এই হেপারিন, এখানে আমার কাজ, এখানে আমার গুরুত্বপূর্ণ জিনিস কি হেপারিনটা। হেপারিন কি করে? হেপারিন হচ্ছে রক্তনালীতে, রক্তনালী বা রক্তবাহিকাতে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্তনালী বা রক্তবাহিকাতে রক্ত জমাট বাঁধে না কিসের কারণে? হেপারিনের কারণে। আর হিস্টামিন কি করে? রক্তনালীকে প্রসারিত করে। হিস্টামিন কি করে? রক্তনালীকে প্রসারিত করে। আর রক্তনালীকে সংকুচিত কি করে? সেরোটোনিন করে। কি করে? সেরোটোনিন। এটা অন্য টপিকের পর বলে দিচ্ছি যেহেতু চলে আসছে। রক্তনালীকে সংকুচিত করে কে? সেরোটোনিন। রক্তনালীকে প্রসারিত করে কে? বেসোফিল থেকে নির্গত যে হিস্টামিন, এই হিস্টামিনটা। আচ্ছা, এদের মধ্যে আসো মনোসাইট। মনোসাইটের কাজ কি? এই মনোসাইটটা হচ্ছে আমার ফ্যাগোসাইটোসিস করতে পারে। কি করতে পারে? মনোসাইটটাও ফ্যাগোসাইটোসিস করতে পারে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। আর লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে আমার অ্যান্টিবডি প্রডিউস করে। অ্যান্টিবডি প্রডিউস করে। আচ্ছা, এবারে আরেকটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে প্লাটিলেট। কি? প্লাটিলেট। 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 প্লাটিলেট কি করে? প্লাটিলেট হচ্ছে রক্ত তঞ্জনে ভূমিকা রাখে। কিসে? রক্ত তঞ্জনে। রক্ত তঞ্জন মানে কি? রক্ত জমাট বাঁধা। রক্ত কোনো স্থানে যদি আমার কোনো যদি হাতটা কেটে যায়, তাহলে এই স্থানে রক্ত জমাট বাঁধাবে কে? প্লাটিলেট। প্লাটিলেট কিভাবে তৈরি হয়? প্লাটিলেট তৈরি হচ্ছে মেগাক্যারিওপয়েসিস প্রক্রিয়ায়। আচ্ছা, মেগাক্যারিওসাইট থেকে মেগাক্যারিওপয়েসিস প্রক্রিয়ায় প্লাটিলেট তৈরি হয়। এখন আসো এই প্লাটিলেটের মেইন কাজ কি? রক্ততঞ্জনে ভূমিকা রাখবে। আমরা এবার রক্ততঞ্জন নিয়ে কিছু জিনিস শিখি। রক্ততঞ্জনে টোটাল 13টা ফ্যাক্টর আছে। কয়টি ফ্যাক্টর আছে? 13টি ফ্যাক্টর আছে। এই 13টি ফ্যাক্টর রক্ততঞ্জনে ভূমিকা রাখে। এদের মধ্যে মেইন প্রধান 4টে ফ্যাক্টর মনে রাখতে হয়। এক নাম্বার হচ্ছে ফাইব্রিনোজেন। কি? ফাইব্রিনোজেন। 2 নাম্বার হচ্ছে প্রথমদিন। 3 নাম্বার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এটা মনে রাখি, ফুল পরে টুপ করে। ফাইব্রিনোজেন ফুল পরে পরে, প্রথম দিন টুপ। ফাইব্রিনোজেন প্রথম দিন, থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, এবার হচ্ছে এগুলো কিভাবে রক্ততঞ্জনে ভূমিকা রাখে আমার এই জিনিসটা জানতে হবে। আমি প্লাটিলেটের একটা নাম কি বলছি? থ্রম্বোসাইট বলছি। কি বলছি? থ্রম্বোসাইট বলছি। ধরো আমার কোনো স্থান হচ্ছে কেটে গেছে, ঠিক আছে? আমি হচ্ছে একটা রক্তবাহিকা আঁকি। এটা হচ্ছে একটা রক্তবাহিকা। এই রক্তবাহিকার এখানে কিছু কোষ থাকে, এন্ডোথেলিয়াম কোষ থাকে, ঠিক আছে? এবার হচ্ছে একটা এন্ডোথেলিয়াম, একটা এন্ডোথেলিয়াম, এদের মাঝখানে কি হয়েছে? ডিসকন্টিনিউশন হয়েছে। কি হয়েছে? ডিসকন্টিনিউশন হয়েছে বা কেটে গেছে। তাহলে এদের মধ্যে কি ছিল? এখানে হচ্ছে প্লাটিলেট ছিল। কি ছিল? প্লাটিলেট ছিল। এই প্লাটিলেট গুলো এখন কিসের সংস্পর্শে আসছে? বাতাসের সংস্পর্শে আসছে। প্লাটিলেট একটা নাম কি বলছি আমি? থ্রম্বোসাইট বলছি। থ্রম্বোসাইট যখন বা কেটে যায়, তখন এই যে থ্রম্বোসাইট গুলো যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন সেগুলো থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? থ্রম্বোপ্লাস্টিনে। তাহলে থ্রম্বোসাইট, এই যে থ্রম্বোসাইটটা ছিল, থ্রম্বোসাইট, এই থ্রম্বোসাইট এখন কিসে কনভার্ট হচ্ছে? থ্রম্বোপ্লাস্টিনে। থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন আমি বলছি রক্তের মধ্যে রক্ত যে তঞ্জন ফ্যাক্টর আছে, এই দুই একটা ফ্যাক্টর হচ্ছে প্রথম বিন। এই প্রথম বিনটা থাকে হচ্ছে নিষ্ক্রিয়। কিভাবে থাকে? থ্রম্বিন। প্রথম বিনটা কিভাবে থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কেন নিষ্ক্রিয় থাকে? যদি আমার স্বাভাবিক অবস্থায় যদি সক্রিয় থাকে, আমার এখানে কাটলো না, আমার স্বাভাবিক অবস্থায় আছে, আমি হচ্ছে প্রথম বিনটা সক্রিয় অবস্থায় আছে, তাহলে আমার রক্ত বাহিকার মধ্যে স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বেঁধে যাবে। এটা প্রিভেন্ট করার জন্য এটা আমার দেহের মধ্যে থাকে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়। যখন কেটে যায়, তখন থ্রম্বোসাইট কিসে কনভার্ট হয়? থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হয়। এই থ্রম্বোপ্লাস্টিনটা নিষ্ক্রিয় প্রথম বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। কিসে? সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিনটা কেমন? থ্রম্বিনটা হচ্ছে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। আচ্ছা,
এই যে সক্রিয় থ্রম্বিনটা আছে, সক্রিয় থ্রম্বিনটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে যে ফাইব্রিনোজেন ছিল, ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে কনভার্ট করে, কিসে? ফাইব্রিন মনোমারে কনভার্ট করে। আচ্ছা, এই ফাইব্রিনটাই তারপর কি হয়? ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, ফাইব্রিন জালক তৈরি হয়। এই যে যখন আক্রান্ত এই যে স্থানে যখন প্লাটেলেট গুলো এখানে আসবে, তারপর একটার পর একটা সংযুক্ত হবে, অ্যাডহেশন অ্যাগ্রিগেশন হবে, তারপর সেখানে হচ্ছে ফাইব্রিনটা তৈরি হবে। ফাইব্রিনটা তৈরি একটা জালের মতো তৈরি করবে। এই জালটা ফাইব্রিন জালক যখন তৈরি হয়ে যাবে, মানে এই যে এখানে যখন প্লাটেলেট জমা হলো, এরপর হচ্ছে অন্য যে কণিকা আরবিসি ডাব্লিউবিসি এগুলো এসে ফাইব্রিন মনোমারের সাথে ফাইব্রিনের সাথে বাইন্ড করে একটা ফাইব্রিন জালক তৈরি করবে। এই ফাইব্রিন জালকের কারণে এখানে হচ্ছে আমার রক্ত যে ব্লিডিং হচ্ছিল, এই ব্লিডিংটা অফ হবে। এটাকে বলা হয় রক্ততঞ্জন। ঠিক আছে, আশা করি রক্ততঞ্জনের প্রসেসটা বুঝছো সবাই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস রক্ত কণিকার মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার দেহে রক্ত কণিকা গুলা কোনটা কতটুকু থাকে। ফার্স্টে আমরা আরবিসির পরিমাণটা দেখব। আরবিসির পরিমাণ ভ্রূণ দেহে হচ্ছে 80 থেকে 90 লাখ। তারপর শিশু দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ। পুরুষ 50 থেকে 54 লাখ। তারপর হচ্ছে মহিলাদের হচ্ছে প্রায় হচ্ছে আমার 44 থেকে 48 থেকে 48 লাখের মতো। আর ডাব্লিউবিসি এর পরিমাণ হচ্ছে 4000 থেকে 11,000, 4 থেকে 11,000। আর প্লাটেলেট 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমরা পেয়েছিলাম রক্ত বাহিকা আর হচ্ছে হৃৎপিণ্ড। আর রক্তের মধ্যে আমরা কি কি দেখলাম? রক্তরস দেখলাম, রক্তরসের কাজ দেখলাম, তারপর রক্ত কণিকা দেখলাম, 3 ধরনের রক্ত কণিকা শিখলাম, এদের কাজ দেখলাম, তারপর প্লাটেলেট কিভাবে রক্ত তঞ্জনের ভূমিকা রাখে, এই প্রসেসটা আমরা শিখছি। এবার আসলে রক্তবাহিকা নিয়ে কিছু কথা বলে দিই। রক্তবাহিকার মধ্যে কি কি আছে? রক্তবাহিকার মধ্যে আছে হচ্ছে ধমনী, শিরা, কৈশিক চালিকা। ধমনী, শিরা, কৈশিক চালিকা, এদের মধ্যে ধমনী আর শিরার মধ্যে একটা পার্থক্য জানা লাগবে, সেটা হচ্ছে ধমনীর যে প্রাচীরটা আছে, ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু, আর শিরার প্রাচীরটা হচ্ছে পাতলা। তারপর ধমনী যে লুমেন, ধমনীর যে ইন্টেরিয়র গহ্বর, যেটা ধমনীর ভিতরে যে গহ্বরটাকে লুমেন বলা হয়, ওই লুমেনটা হচ্ছে ধমনীতে সরু আর শিরাতে হচ্ছে প্রসারিত বা প্রশস্ত। আচ্ছা, তারপর আবার এদের যে প্রাচীর, এদের প্রাচীর হচ্ছে 3টা লেয়ারে বিভক্ত: টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। তাহলে ধমনী হচ্ছে কৈশিক জালিকাতে পরিণত হয়, তারপর শিরাতে কনভার্ট হয়, তারপর যাই আর কি। আচ্ছা, এরপর আমরা আমাদের মেইন আরেকটা টপিকে প্রবেশ করব, সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে কিছু জিনিসপাতি আমরা জানবো। কিভাবে হৃৎপিণ্ড, আমরা যে পাম্পিং অর্গান, যেটা যে সারা দেহে রক্তগুলা বহন করে, যে রক্তবাহিকা দিয়ে এটাকে যে পাম্প করে, পাম্পিং অর্গানই হচ্ছে কি? হৃৎপিণ্ড। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা কি। আচ্ছা, এই যে হৃৎপিণ্ড রাখলাম, হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে আমার মেইনলি 4টা প্রকোষ্ঠ থাকে। এটা এই পাশটা হচ্ছে আমার রাইট সাইড, এই পাশটা হচ্ছে আমার লেফট সাইড। আচ্ছা, রাইট সাইডে আমি দেখতেছি হচ্ছে 4টা প্রকোষ্ঠ। এই যে এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ। কি বলা হয়? অলিন্দ বলা হয়। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। এটা হচ্ছে নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। এটা হচ্ছে ডান ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। তাহলে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। আচ্ছা, এর উপরের দিকে থাকে হচ্ছে
থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। এখন আমি দেখব এই হৃৎপিণ্ডটা কিভাবে সারা দেহে রক্ত সংবহন করে। হ্যাঁ, এখন আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ নিয়ে কিছু জিনিসপাতি জানা দরকার। হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা হচ্ছে দুইটা লেয়ারে বা দুই স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। একটা হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাসটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। ঠিক আছে, এটা হচ্ছে আবরণ নিয়ে জানবো। এই যে দুইটা লেয়ারের মাঝখানে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারণ হবে, হৃৎপিণ্ডের দুই স্তরের মধ্যে যে ঘর্ষণটা, ওই ঘর্ষণটা প্রতিরোধ করবে হচ্ছে আমার পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন আমি দেখতেছি, ধরো এটা হচ্ছে একটা কোষ বা টিস্যু। কোষ, এই কোষে ধরো এখন কি উৎপন্ন হয়েছে? কোষে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এই কার্বন ডাই অক্সাইডটা আমার দেহের জন্য ক্ষতিকর। এই কার্বন ডাই অক্সাইডটা আমি দেহের বাইরে নির্গত করব। কার্বন ডাই অক্সাইডটা ফার্স্টে কোথায় যাবে? কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে রক্তে যাবে। কোথায়? রক্তে। তারপর রক্তের সাথে কোথায় আসবে? হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুস থেকে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হবে। আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে মধ্যচ্ছদের উপরে। মধ্যচ্ছদ কি? আমার এই যে বক্ষ আর যে উদর বা থোরাক্স আর অ্যাবডোমেনের যে পৃথককারী যে একটা পর্দা, সেটাকে বলা হয় মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরে বাম দিকে একটু বাঁকানো অবস্থায়, বাম দিকে একটু বাঁকানো, ঠিক যে বাঁকানো অবস্থায় হচ্ছে আমার হৃৎপিণ্ড অবস্থান করে। কি? হৃৎপিণ্ড অবস্থান করে। আচ্ছা, আর দুই ফুসফুসের অবশ্যই মাঝখানে একটু বাম দিক করে, দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিক করে আমার হৃৎপিণ্ড অবস্থান করে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে হৃৎপিণ্ড কিভাবে রক্তগুলা সংবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গুলা কিভাবে বের করে দেয় আমার দেহ থেকে। অক্সিজেন কিভাবে নিয়ে যায়, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিভাবে বের করে দেয়, জিনিসগুলো আমরা দেখবো। ফার্স্ট অফ অল, এই যে দেহের নিম্ন পার্ট থেকে বা নিচে, দেহের নিচের অর্ধাংশ আর উপরের পার্ট থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। এটার নাম কি? সুপিরিয়র। সুপিরিয়র, সুপিরিয়র ভেনা কাবা, ভেনা কাবা, সুপিরিয়র ভেনা কাবা। আর নিচেরটা কি? ইনফেরিয়র ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা। তাহলে সুপিরিয়র ভেনা কাবা আর ইনফেরিয়র ভেনা কাবার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা কোথায় প্রবেশ করছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা ডানে অলিন্দে প্রবেশ করছে। কোথায়? এই যে এখানে কি প্রবেশ করছে? এখানে হচ্ছে আমার ডান অলিন্দ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা প্রবেশ করছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দুইটা, যে ডান অলিন্দ আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডান নিলয়, দুইটা, আর মাঝখানে একটা কপাটিকা থাকে, তিন স্তর বিশিষ্ট একটা কপাটিকা থাকে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। কি বলা হয়? ট্রাইকাসপিড কপাটিকা। আর বাম অলিন্দ, বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে, এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। আচ্ছা, এই কার্বন ডাই অক্সাইড, আচ্ছা এই যে অলিন্দ, কার্বন ডাই অক্সাইড গুলো অলিন্দে কেমনে আসবে? অবশ্যই আমাকে কি করতে হবে? অলিন্দকে প্রসারিত হতে হবে। অলিন্দের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টল বলা হয়। আর সংকোচনকে কি বলা হয়? সিস্টল বলা হয়। তাহলে প্রসারণ হলো এটাকে বলা হয় ডায়াস্টল, সংকোচন হলো এটাকে বলা হয় সিস্টল। তাহলে ফার্স্ট অফ অল আমার দেহের যে অলিন্দগুলো আছে, অলিন্দগুলো কি হবে? প্রসারিত হবে। প্রসারিত হওয়াকে কি বলা হয়? প্রসারিত হওয়াকে বলা হয় হচ্ছে ডায়াস্টল বলা হয়। তাহলে ডায়াস্টল হলে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। কোথায় আসবে? ডান অলিন্দে। তারপর এই যে ডান অলিন্দের সংকোচন হবে, সিস্টল হবে, এই যে ট্রাইকাসপিড কপাটিকা গুলো খুলে যাবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা এখানে আসবে। এটা কি? এটা হচ্ছে ডান নিলয়। আচ্ছা, ডান নিলয় আসলো। তারপর এখানে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে, এটাকে বলা হয় পালমোনারি কপাটিকা। কি বলা হয়? পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা। আচ্ছা,
আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পালমোনারি গপাটিকাতে। এই যেটাকে বলা হয় পালমোনারি ধমনী, এটাকে কি বলা হয়? পালমোনারি ধমনী। এই- আমরা মেইনলি জানি হচ্ছে ধমনী কি প্রবাহ করে, ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ করে। এই ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনীটা। পালমোনারি ধমনীটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। তাহলে এই যে সেমিলোডার কপাটিকা বা পালমোনারি যে কপাটিকা, এটা হচ্ছে ডান নিল, এটা যখন সিস্টেম হবে এটা খুলে যাবে, এই কপাটিকা খুলে খুলে গেলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা পালমোনারি ধমনীতে প্রবেশ করলো। তারপরে এগুলা আমার এই যে পালমোনারি ধমনী এগুলোর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গুলো ফুসফুসে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। আচ্ছা, এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে আমার ফুসফুস আছে। কি আছে? ফুসফুস। এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে আমার ফুসফুস আছে। আচ্ছা, তাহলে এই যে ফুসফুসে কি কি প্রবেশ করবে? ফুসফুসে হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এগুলো পালমোনারি ধমনিকের মাধ্যমে ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করবে। আচ্ছা, ফুসফুসে অ্যালভিওলাস আমার এখন কি আসলো? কার্বন ডাই অক্সাইড আসলো। তারপর কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে কি প্রবেশ করবে? অক্সিজেন প্রবেশ করবে। কি প্রবেশ করবে? অক্সিজেন প্রবেশ করবে। আচ্ছা, এই অক্সিজেন গুলো কোথায় আসবে? এটাকে বলা হয় বাম অলিন্দে। বাম অলিন্দে। তাহলে এই যেগুলোকে বলা হয় পালমোনারি শিরা, এগুলোকে কি বলা হয়? পালমোনারি পালমোনারি শিরা। পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো, কি সমৃদ্ধ রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করলো? ডান অলিন্দে প্রবেশ করলো। ডান অলিন্দের এটা হচ্ছে বাম অলিন্দে প্রবেশ করলো অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো। তারপর বাম অলিন্দের কি হবে? সিস্টল হবে বা সংকোচন হবে। এটাকে বলে বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। এই বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা খুলে যাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা কোথায় আসবে? এটাকে বলা হয় বাম নিলয় আসবে। তারপর বাম নিলয় সংকোচন হবে। বাম নিলয় সংকোচন হলে এটাকে বলা হয় হচ্ছে অ্যাওয়াটা। এটাকে বলা হয় যে অ্যাওর্টিক কপাটিকা। কি কপাটিকা? অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা। আর এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার অ্যাওয়াটা। কি? অ্যাওর্টা। অ্যাওর্টা বা হচ্ছে মহাধমনী। এটাই পাশটা। এই পাশে এই পুরোটা হচ্ছে কি? হচ্ছে মহাধমনী। মহাধমনীতে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো এখানে আসলো, অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো হচ্ছে কপাটিকে খুলে গেলে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো হচ্ছে মহাধমনীতে প্রবেশ করলো। তারপর মহাধমনীর মাধ্যমে এটাকে বলে আর্চ অফ দ্য ওয়াটার। কি বলা হয়? আর্চ অফ দ্য ওয়াটার। এই আর্চ অফ দ্য ওয়াটার হয়ে এটা হচ্ছে ডিসেন্ডিং ওয়াটার হয়ে কোথায় যাবে? আবার সারা দেহে বা কোষে প্রবেশ করবে। কে? অক্সিজেন প্রবেশ করবে। তাহলে এই যে সম্পূর্ণ প্রসেসটা বললাম, এটা হচ্ছে রক্ত সংবহন, কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গুলো রক্ত সংবহনের মাধ্যমে প্রবাহিত হয়, বা রক্ত সংবহনের যে প্রসেসটা আছে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হয়, এই পুরো প্রসেসটা আমি বললাম। আচ্ছা, এবার আসো আমরা জানি হচ্ছে এখানে হ্যাঁ, এতটুকু। আচ্ছা, এবার আসো আমরা জানি হৃৎপিণ্ড হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ হয়। এই যে হৃৎপিণ্ডে স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে হৃৎপিণ্ড কিভাবে হয়? স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ হয়। মায়োজেনিক নিয়ন্ত্রণটা আমার কন্ট্রোল হয় হচ্ছে কিছু নোড দ্বারা। কিছু নোড দ্বারা। 4টা নোড আছে। কয়টা নোড আছে? 4টা নোড আছে। আমি ওগুলো একটু মুছিয়ে দিই। জিনিসগুলো আশা করি পারবা। আচ্ছা, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য টোটাল কয়টা নোড আছে? 4টি নোড আছে। 4টি নোড আছে। কি কি? একটা হচ্ছে অ্যাস এ নোড, সাইনো এট্রিয়াল নোড। সাইনো এট্রিয়াল নোড কোথায় অবস্থান করে? এই যে এটা হচ্ছে ডান অলিন্দ আর হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে এই অ্যাসে নোডটা অবস্থান করে। অ্যাসে নোডের কাজ কি? অ্যাসে নোড হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে। ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা আমার হচ্ছে অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে যায় এবং এটা সংকোচন প্রসারণতে সহায়তা করে। 2 নম্বর যে নোডটা সেটা হচ্ছে এবি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। 3 নম্বর যে নোড সেটাকে বলা হয় হচ্ছে বান্ডল অফ হিচ, বিএইচ। বান্ডল অফ হিচ
যার নাম্বার যেটা সেটাকে বলা হয় পারকিনজি তন্তু। টোটাল 4টা আছে, ঠিক আছে। এসি নোড, এবি নোড, এসি নোড থেকে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা অ্যাট্রিয়ামের প্রাচীরে যায় এবং এবি নোডে যায়। এবি নোড, এসি নোড থেকে এবি নোডে এই যে পটেনশিয়ালটা এসি নোড থেকে কোথায় যায়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যায়। এখানে সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। আচ্ছা, তারপর এবি নোডে গিয়ে এটা একটা প্রসেস হয়, কি হয়, প্রসেস হয় এটাকে বলে এবি নোডাল ডিলে বলা হয়। কি বলা হয়, এবি নোডাল ডিলে। সময় কত লাগে, 0.09 সেকেন্ড। তারপর হচ্ছে এবি নোড থেকে সেটা হচ্ছে ভেন্ট্রিকলের প্রাচীরে যায়। কোথায় যায়, ভেন্ট্রিকলের প্রাচীরে যায়। সময় কতটুকু লাগে, 0.04 সেকেন্ড। টোটাল সময় কতটুকু, 0.16 সেকেন্ড। তাহলে অ্যাস এ নোড থেকে ভেন্ট্রিকলের প্রাচীর ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা ছড়াতে আমার টোটাল সময় লাগে কতটুকু, 0.16 সেকেন্ড, ঠিক আছে, 0.16 সময় লাগে। আচ্ছা, এবি নোড থেকে সিগন্যালটা কোথায় যায়, বান্ডেল অফ হিজে যায়। এবি নোডটা কোথায় অবস্থান করে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার সংযোগস্থলে হচ্ছে এবি নোডটা অবস্থান করে। আর বান্ডেল অফ হিজ অবস্থান করে হচ্ছে দুইটা নিলয়ের মাঝ বরাবর। এখানে বান্ডেল অফ হিজ অবস্থান করে, বান্ডেল অফ হিজটা হচ্ছে পরবর্তী ডিভাইডেড হয়ে আর এই পাশে হচ্ছে পারকিনজি ফাইবার তৈরি করে। পারকিনজি ফাইবার হয়ে তারপর সেটা কোথায় যায়, পারকিনজি ফাইবার হয়ে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়িয়ে যায়। এই পুরো প্রসেসটা হচ্ছে কি, মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এবার আসো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ফার্স্ট আমরা হৃদস্পন্দন শিখি। হৃদস্পন্দনকে এই যে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম এবং যে অ্যাট্রিয়ামের সিস্টল, তারপর হচ্ছে ডায়াস্টল, সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে রক্তগুলা পাম্পিং হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হৃদস্পন্দন। কি বলা হয়, হৃদস্পন্দন। আচ্ছা আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে হৃদস্পন্দন কাকে বলে, হৃদস্পন্দন বলা হয় হচ্ছে হৃৎপিণ্ডের একবার সিস্টল এবং একবার ডায়াস্টল। এটাকে বলা হয় একবার সিস্টল এবং একবার ডায়াস্টল করতে যে সময় লাগে তাকে বলা হয় হৃদস্পন্দন। এই হৃদস্পন্দন। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে প্রতি মিনিটে হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন সেটা হয় হচ্ছে 70 থেকে 80 বার। হৃদস্পন্দন প্রতি মিনিটে কতটুকু হয়, হৃদস্পন্দন প্রতি মিনিটে হয় হচ্ছে আমার 70 থেকে 80 বার। এখন এই যে হৃদস্পন্দন, এখন প্রতি হৃদস্পন্দনে প্রতিবার হৃদস্পন্দন, কি বলছি আমি, প্রতিবার স্পন্দনে একবার সিস্টল একবার ডায়াস্টল হতে যে সময় লাগে তাকে বলা হয় কার্ডিয়াক চক্র। কি বলা হয়, কার্ডিয়াক চক্র বলা হয়। কি বলা হয়, কার্ডিয়াক চক্র। আমরা কার্ডিয়াক চক্রের সময় লাগবো, আমি এটাকে যদি গড় ধরি 75 বার, তাহলে 75 বার হয় হচ্ছে কয় মিনিটে, 75 বার স্পন্দন হয়, 75 বারের স্পন্দন হয় হচ্ছে 60 মিনিটে। তাহলে কার্ডিয়াক চক্র হচ্ছে কি একবার, ঠিক আছে, একবার যে স্পন্দন এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। একবার স্পন্দন হতে আমরা সময় লাগে কতটুকু, 60/75 বা 0.8 সেকেন্ড। তাহলে 0.8 সেকেন্ড হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেলের সময়কাল। এই 0.8 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হতে সময় লাগে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল হতে সময় লাগে 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হতে সময় লাগে 0.5 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টল হতে সময় লাগে 0.3 সেকেন্ড। পুরোটা হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে আমার রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ হয়। আমার দেহে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে। আমি জানি সিস্টোলিক, স্বাভাবিক একটা সিস্টোলিক চাপ আছে, একটা ডায়াস্টোলিক চাপ আছে। সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 140 পর্যন্ত, আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে প্রায় 60 থেকে 90 পর্যন্ত। আচ্ছা, এখন স্বাভাবিক সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ থেকে আমার যদি চাপটা বেড়ে যায় এটাকে বলে উচ্চ রক্তচাপ, আর যদি কমে যায় তাকে বলা হয় নিম্নচাপ। এগুলো আমার নিয়ন্ত্রণ হয় স্বয়ংক্রিয়ভাবে একটা প্রক্রিয়ায়, যেটাকে বলা হয় ব্যারোরিসেপ্টরের মাধ্যমে। কিসের মাধ্যমে, ব্যারোরিসেপ্টরের মাধ্যমে। আমি এখানে তোমাকে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা দেখাবো, কিভাবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আমার যে রক্তচাপ কমে গেলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। ধরো এই যে রক্তচাপ, এই রক্তচাপ হচ্ছে
কমে যাচ্ছে। রক্তচাপ কমে গেলে যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেগুলো ছিল, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সেগুলো হচ্ছে উদ্দীপনাটা গ্রহণ করে। কি করে? এই উদ্দীপনাগুলো তারপর সেগুলো নিয়ে যায় হচ্ছে হাইপোথ্যালামাসে। কোথায় নিয়ে যায়? হাইপোথ্যালামাসে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে নিয়ে যায়। মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ওই সিগন্যালটা যায় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। কোথায়? পিটুইটারি গ্রন্থিতে যায়। পিটুইটারি গ্রন্থি একটা হরমোন নিঃসরণ করে, এটাকে বলা হয় এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই এডিএইচটা কাজ করে হচ্ছে বৃক্কের দূরবর্তী প্যাচানোলিকাতে। আমরা বৃক্ক পড়ছি, বৃক্কে নেফ্রন পড়ছি, নেফ্রনের মধ্যে একটা পার্ট পড়ছি দূরবর্তী প্যাচানো নালিকা। তাহলে নালিকা, এই এডিএইচটা কোথায় কাজ করে? এডিএইচটা কাজ করে হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকায়। দূরবর্তী প্যাচানোলিকা কি করে? দূরবর্তী প্যাচানোলিকায় যে পানি থাকে, এই যেটা ধরো আমি আঁকলাম, একটা নিকটবর্তী প্যাচানোলিকা, তারপর হচ্ছে লোব অফ হেনলি, তারপর হচ্ছে দূরবর্তী প্যাচানোলিকা, তারপর হচ্ছে সংগ্রাহক নালিকা। আচ্ছা, এই যে দূরবর্তী প্যাচানোলিকায় যে পানি থাকে, ওই পানিগুলো পুনঃ শোষণ করে কে? এডিএইচ। পুনঃ শোষণ করে কোথায় নিয়ে যায়? রক্তে নিয়ে যায়। তারপর রক্তের আয়তন বাড়ায়, রক্তের আয়তন বাড়লে তারপর এই যে রক্তচাপ আছে, রক্তচাপটা স্বাভাবিক হয়। এটা হচ্ছে আমার নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের প্রসেস। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে এই যে রক্ত সংবহনের মধ্যে রক্ত রিলেটেড জিনিসপাতি শিখলাম, তারপর রক্তের যে রক্ত রশ্মি শিখলাম, রক্ত কণিকা শিখলাম, তারপর হচ্ছে আমরা শিখছিলাম হচ্ছে হৃৎপিণ্ড কিভাবে গঠিত হয়েছে, হৃৎপিণ্ড কিভাবে রক্ত সংবহন করে, তারপর মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়ছি, কার্ডিয়াক সাইকেল পড়ছি, হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল পড়ছি, তারপর শেষে আমরা হচ্ছে ব্যারোরিসেপ্টর একটা পার্ট, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আমরা পড়ছি। তো অনেক কিছু আমি কভার করার ট্রাই করছি এই ক্লাসে। আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।